রাত ৮টা। সুনন্দার ফোনটা বেজে উঠল। সুনন্দা ফোনটা হাতে নিতেই দেখল দাদা ভাইয়ের ফোন। রিসিভ করতেই রাকেশ বলল, নন্দা, পরশু তো রাখি, তুই সকাল সকাল চলে আসিস। আর শোন, তুই যে শাড়িটা পছন্দ করে ছবি পাঠিয়েছিলি, ওটা আমি অর্ডার করে দিয়েছি। সুনন্দা হেসে বলল, হ্যাঁ দাদা, ঠিক আছে। কিন্তু শোন না দাদা ভাই, তোর সাথে আমার কিছু গুরুত্বপূর্ণ কথা আছে। কি কথা? বল না। কিছু লাগবে? সুনন্দা বলল, না রে, তুই শোন তো আগে। হ্যাঁ বল। প্রায় 15 মিনিট ধরে দুই ভাই বোন মিলে কি যেন শলা পরামর্শ করলো। তারপর রাকেশ বলল, ঠিক আছে নন্দা, তাহলে এটাই ফাইনাল, আমি সব ব্যবস্থা করে রাখব। সুনন্দা আশ্বস্ত করে বলল, হ্যাঁ দাদা ভাই, আমি পরশু সকাল সকাল পৌঁছে যাব। রাখির দিন সকাল 10টার মধ্যেই সুনন্দা চলে এলো বাপের বাড়িতে। ওর বিয়ে হয়েছে মাত্র 2 বছর। রাখি আর ভাইফোঁটাতে ওকে আসতেই হয়। সুনন্দার বরের সাথে চাকরি সূত্রে বাইরে থাকে, কিন্তু সুনন্দা ঠিক ম্যানেজ করে এই সময়টাতে বাপের বাড়ি ফিরে আসে। আসলে দাদা ভাইয়ের সাথে বন্ডিংটা ওর ভীষণ ভালো। সুনন্দা মায়ের কাছে গল্প শুনেছে ওর দাদা ভাই রাকেশ ওর থেকে প্রায় 14 বছরের বড়। রাকেশ ছোটবেলায় বন্ধুদের হাতে রাখি বাঁধা দেখে ভীষণ মন খারাপ করত। মায়ের কাছে এসে কান্নাকাটি করত, বলতো, আমার একটা বোন চাই মা, তুমি যেখান থেকে পারো এনে দাও। ঠাকুর ঘরে গিয়ে ঠাকুরের কাছে প্রার্থনা করত একটা বোনের জন্য। ঠাকুর সে কথা শুনেছিল। সুনন্দা হওয়ার পর একটু বড় হতেই আজ অবধি সুনন্দা একবারও মিস করেনি এই দিনটাকে। ঘরে ঢুকেই মাকে ডাকতে লাগলো সুনন্দা। অঞ্জলি দেবী ঘর থেকে বেরিয়ে এসে বললেন, আয় নন্দা, রাকেশ তোর জন্য অপেক্ষা করছে। সকাল থেকে 10 বার রান্নাঘরে ঢুকে তোর বৌদিকে তদারকি দিয়ে গেছে। সুনন্দার বৌদি নীলিমা রান্নাঘর থেকে বেরিয়ে এসে বলল, হ্যাঁ রে নন্দা, তোর দাদা বারবার বলছে আমার বোনটা কতদিন পর আসছে, বাইরে থাকে, নিজের হাতে কি রান্না করে খায়, আজ সব আমার বোনের পছন্দ মতো রান্না করবে। সুনন্দা কিছু বলতে পারল না। ওর চোখের কোণটা হালকা ভিজে উঠল। নিজেকে সামলে নিয়ে বলল, তাহলে মা, দাদা ভাইকে ডাকো, রাখিটা বেঁধে দিই হাতে। আর ডাকতে হবে না, আমি তোর গলা শুনতে পেয়েছি। বলতে বলতে সামনে এলো রাকেশ। অঞ্জলি দেবী একটা আসন পেতে দিলেন মেঝেতে। তারপর ঠাকুর ঘর থেকে প্রদীপ আর শঙ্খ নিয়ে এলেন। নীলিমা প্লেটে মিষ্টি আর রাখি সাজিয়ে নিয়ে এলো। সুনন্দা দাদার হাতে রাখি বেঁধে প্রদীপের তাপ দিয়ে মিষ্টি খাইয়ে দিল। রাকেশ মুচকি হেসে বলল, আগে ষষ্ঠাঙ্গে প্রণাম কর আমায়। সুনন্দা অমনি হেসে উঠে বলল, দেখ দাদা ভাই, যদি শুধু হাঁটু মুড়ে প্রণাম করি তাহলে শুধু শাড়িতেই হয়ে যাবে, আর যদি ষষ্ঠাঙ্গে করি তাহলে কিন্তু গিফটের পরিমাণ বাড়াতে হবে। রাকেশ হেসে ফেলল, না না, তাহলে দরকার নেই, তুই এমনি প্রণাম কর, এখন আর পকেট হালকা করতে চাই না। সুনন্দা হেসে প্রণাম করলো দাদা ভাইকে। নীলিমা পাশ থেকে শাড়ির প্যাকেটটা রাকেশের হাতে দিল। রাকেশ সুনন্দার হাতে দিয়ে বলল, এটা তোর জন্য নন্দা। সুনন্দা শাড়িটা নিয়ে মায়ের ঘরে গেল একটু বিশ্রাম নেওয়ার জন্য। তারপর মাকে বলল, মা, তুমি একটু বসো, আমি দাদা ভাইয়ের ঘরে যাচ্ছি। রাকেশের ঘরে গিয়ে সুনন্দা দরজার কাছে দাঁড়িয়ে ফিসফিস করে বলল, কিরে দাদা ভাই, সব রেডি তো? রাকেশ ঘাড় নেড়ে বলল, হ্যাঁ রে, সব রেডি, খাওয়া দাওয়া সেরেই বেরোবো। সুনন্দা একটু চিন্তা নিয়ে বলল, ঠিক আছে, কিন্তু মাকে কি বলবো? নীলিমা এগিয়ে এসে বলল, সে আমি সামলে নেব।
তুই শুধু মাকে গিয়ে বলবি, মা আমি তো অনেকদিন পর এলাম, চলো একটু কোথাও থেকে ঘুরে আসি। জায়গার নাম বলবি না। তখন আমরাও পাশ থেকে বলবো, ঠিক আছে তাহলে চলো। সবাই মিলে দুপুরে খেতে বসলো। খাওয়া শেষের দিকে হতেই সুনন্দা বৌদির শেখানো কথা মাকে বলল। অঞ্জলি দেবী শুনে বললেন, তা তোরা যা মা, দাদা বৌদি আর তুই, আমি এখন আর বেশি বাইরে বেরোতে পারি না। সুনন্দা নাছোড়বান্দা হয়ে বলল, না না মা, তুমি একা বাড়িতে থেকে কি করবে, চলো সবাই মিলেই যাই। নীলিমাও পাশ থেকে সুর মিলিয়ে বলল, হ্যাঁ মা, নন্দা যখন এত করে বলছে চলুন না। অঞ্জলি দেবী ইতস্তত করে বললেন, কিন্তু যাবিটা কোথায়? সুনন্দা চটপট জবাব দিল, সেটা রাস্তায় বেরিয়ে ঠিক করা যাবে মা। সে কি রে, তাই আবার হয় নাকি? সব হয় মা, চলো আমি তোমাকে রেডি করে দিই। বেলা 3টের দিকে ওরা গাড়ি নিয়ে রওনা দিল। নীলিমা, সুনন্দা, রাকেশ তিনজনেই জানে ওরা কোথায় যাচ্ছে, জানেন না শুধু অঞ্জলি দেবী। গাড়ির ভেতরেই অঞ্জলি দেবী ঘুমিয়ে পড়েছিলেন। আসলে দুপুরে খাওয়ার পরে একটু ঘুমোনো উনার দীর্ঘদিনের অভ্যেস। প্রায় ঘন্টা দেড়েক গাড়িটা গিয়ে থামল ওদের গন্তব্যে। সুনন্দা মায়ের গায়ে হাত দিয়ে ডাকল, মা ওঠো, আমরা চলে এসেছি। অঞ্জলি দেবী চোখ রগড়ে গাড়ি থেকে বাইরে নেমে এলেন। সামনে তাকাতেই অবাক হয়ে চেয়ে রইলেন। এ তো উনার বাপের বাড়ি, এত বছর পর। বাবা মা মারা যাওয়ার পর থেকে আর তেমন ভাবে আসা হয়নি বললেই চলে। সুনন্দা উনার হাত ধরে টেনে বলল, কি হলো মা, দাঁড়িয়ে রইলে কেন, ভেতরে চলো। অঞ্জলি দেবী একদম হতবাক হয়ে মেয়ের হাত ধরে হাঁটতে লাগলেন। উনার চোখ দুটো যেন বিশ্বাসই করতে পারছিল না যে উনি সত্যি নিজের বাপের বাড়ির উঠোনে দাঁড়িয়ে আছেন। বাড়ির ভেতরে যেতেই সুনন্দার মামা আর মামি ব্যস্ত হয়ে ঘর থেকে এগিয়ে এলেন। অঞ্জলি দেবীকে দেখেই উনার দাদা কৈলাসবাবু হেসে উঠে বললেন, কেমন আছিস অঞ্জু, কতদিন পর এলি বলতো? অঞ্জলি দেবী সোফায় বসতে বসতে একটু হাঁপ ছেড়ে বললেন, ভালো আছি দাদা, কিন্তু আমি যে আজ এখানে আসব তা তো আমি ঘুণাক্ষরেও জানতাম না, তোরা জানতিস নাকি? কৈলাসবাবু মুচকি হেসে বললেন, হ্যাঁ রে, জানতাম তো। পরশু রাতে রাকেশ যে আমাকে ফোন করেছিল, ওই তো বলল তুই নাকি এবছর আমাকে রাখি পরাতে আসবি। সব শুনে আমিও তো তোদের জন্য পথ চেয়ে বসে আছি। অঞ্জলি দেবী বড় বড় চোখে ভীষণ অবাক দৃষ্টিতে রাকেশের দিকে তাকালেন। রাকেশ 2 হাত তুলে হেসে ফেলল, সব কিন্তু নন্দার প্ল্যান মা, আমি শুধু একটু হেল্প করেছি এই যা। এবার সুনন্দা মায়ের পাশে বসে উনাকে জড়িয়ে ধরে বলল, হ্যাঁ মা, আমি দাদা ভাইকে বলেছিলাম, আমি অনেক দিন ধরে লক্ষ্য করেছি মা, যখনই ভাইফোঁটা বা রাখি আসে তুমি তোমার ছোটবেলার গল্প বলতে শুরু করে দাও। আমি খুব ভালো করে বুঝি মা, তোমারও বড্ড ইচ্ছে করে মামার হাতে রাখি বাঁধতে, কিন্তু তুমি একা একা তো চাইলেই আসতে পারো না। এদিকে মামারও বয়স হয়েছে বলে মামাও আর অত দূর যেতে পারেন না, আর আমরাও নিজেদের হাজারো ব্যস্ততার কারণে তোমায় এতদিন ধরে ইচ্ছে থাকা সত্ত্বেও নিয়ে আসতে পারিনি। তাই এবার পরশু রাতে দাদাকে ফোন করে ঠিক করেছিলাম, এবছর আমার দাদার সাথে সাথে তোমার দাদাও যেন তার বোনের হাত থেকে রাখি পড়ে। কি গো মা, আমি একদম ঠিক করেছি না বলো? সুনন্দার কথাগুলো শুনে অঞ্জলি দেবী আর নিজের চোখের জল ধরে রাখতে পারলেন না। আঁচল দিয়ে চোখের জলটা মুছে নিলেন। কেঁদে ফেলে বললেন,
আমার কাছে আয় মা। সুনন্দা কাছে আসতেই অঞ্জলি দেবী ওকে খুব শক্ত করে নিজের বুকের মধ্যে জড়িয়ে ধরলেন। কৈলাসবাবু এগিয়ে এসে বোনের মাথায় পরম স্নেহে হাত রেখে বললেন, আজ আর কাঁদিস না অঞ্জু। দেখ, তোর মেয়ে তোর মনের ইচ্ছেটা কত সুন্দর বুঝেছে। আজ আনন্দের দিন, আজ কি কাঁদতে আছে রে? অঞ্জলি দেবী আঁচল দিয়ে মুখটা মুছে সুনন্দার কপালে একটা চুমু খেলেন। হ্যাঁ দাদা, আমার নন্দা সত্যি আমার মনটা পড়ে ফেলেছে। মামি ততক্ষণে ঘর থেকে বড় একটা কাঁসার থালায় রেখে প্রদীপের ঘি, চন্দন আর রকমারি সব সন্দেশ সাজিয়ে নিয়ে ঘরে এলেন। নে অঞ্জু, এবার আর দেরি করিস না। কত বছর পর এলি, তোর দাদার হাতে রাখিটা বেঁধে দে এবার। মামি হাসি মুখে থালাটা সামনে এগিয়ে দিলেন। অঞ্জলি দেবী ধীর পায়ে গিয়ে দাদা কৈলাসবাবুর সামনের আসনে বসলেন। বহু বছর পর নিজের দাদার হাতে রাখিটা বেঁধে দিয়ে পুরনো শৈশবটা যেন এক মুহূর্তে উনার চোখের সামনে ভেসে উঠল। কৈলাসবাবু বোনের হাত থেকে মিষ্টি খেয়ে নিজের চোখটা হালকা মুছে ফেললেন। তারপর পকেট থেকে একটা খাম বার করে অঞ্জলি দেবীর হাতে তুলে দিয়ে বললেন, নে অঞ্জু, এটা রাখ। তোর জন্য তোর এই বুড়ো দাদার ছোট্ট একটা রাখির উপহার। অঞ্জলি দেবী হেসে ফেলে বললেন, তুই এখনো আগের মতোই আছিস দাদা। আমি কি তোর কাছে কিছু পাওয়ার জন্য এসেছি নাকি? পাওয়ার জন্য আসিসনি জানি, কিন্তু দাদার কি বোনকে দিতে ইচ্ছে করে না বল? নীলিমা সুনন্দার পিঠে হাত দিয়ে ফিসফিস করে বলল, দেখ নন্দা, মা কেমন বাপের বাড়ি এসে ছোটবেলার সেই খুকিটার মতো হয়ে গেছেন। সুনন্দা হেসে বৌদিকে বলল, হ্যাঁ বৌদি, মায়ের মুখের এই হাসিটার জন্যই তো এত কিছু করেছিলাম। সন্ধ্যা নেমে আসতেই সবাই মিলে একসাথে বসে গল্প আর ধোঁয়া ওঠা গরম চা মিষ্টি খাওয়ার পর্ব চলল। পুরনো দিনের সব ভুলে যাওয়া স্মৃতি, ছোটবেলার মারামারি খুনসুটি সব যেন এক মুহূর্তে আবার জ্যান্ত হয়ে উঠল দুই ভাই বোনের ভেতর। বাড়ি ফিরলেন রাত 9টা নাগাদ সবাই। আজকের দিনটা আমার জীবনের সব থেকে সেরা রাখি বন্ধন হয়ে থাকবে রে। তোরা দুজন আজ আমাকে যা দিলি তার কোনো তুলনা হয় না, অঞ্জলি দেবী বললেন। রাকেশ মায়ের মুখের তৃপ্ত হাসিটার দিকে তাকিয়ে মুচকি হাসল। সুনন্দা মায়ের কাঁধে মাথা রেখে মনে মনে ভাবল, দাদা আর বোনের এই ভালোবাসার অবিনশ্বর বন্ধনটা যেন প্রজন্ম থেকে প্রজন্মে এভাবেই চিরকাল অক্ষত থাকে। সম্পর্কের সবচেয়ে বড় উপহার হলো একে অপরের না বলা ইচ্ছেগুলোকে বুঝতে পারা। ব্যস্ততার অজুহাত সরিয়ে ছোট ছোট উদযাপনে প্রিয় মানুষদের মুখে হাসি ফোটানোর মধ্যেই লুকিয়ে থাকে পরিবারের আসল আনন্দ ও ভালোবাসার টান। গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।